رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا আমাদের দরস ছিল মাখরাজ সিফাত এর সাট। প্রথমে আমরা 8টা অক্ষরকে আলাদাভাবে উচ্চারণে যে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা এবং তার সিফাতও আলাদা আছে, এই বিষয়ে আমরা আলাপ করেছিলাম। তো তখন আমরা একে অপর থেকে শুনেছি। এরপর আজকে তরিকুল স্যার, আজকে কি আমরা পৃষ্ঠা আবার আলাপ করব না পরের পৃষ্ঠায়? আমার মনে হয় এই পৃষ্ঠা আমি একবার বলে যাই, তারপর পরের পৃষ্ঠায় যাইলে মনে হয় ভালো হবে। জি, একবার রিপিট হলে আমাদের একটু সবার জন্য ভালো হয়। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা কণ্ঠনালীর শুরু থেকে হামজা অক্ষর শক্তভাবে পড়তে হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। উচ্চারণটা একটু শক্ত হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তারপর আইন কণ্ঠনালীর মাঝখান থেকে আইন অক্ষর গলা চিপে পড়তে হয়। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ। তারপর ইয়া জিবের মাঝখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে, সংক্ষেপে জিবের মাঝখান থেকে ইয়া অক্ষর নরম ভাবে পড়তে হয়। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। এই তিন রকম সিফাতের সাথে আলাদাভাবে মস্ক করতে হবে, কোনোভাবে একরকম যেন উচ্চারণ না হয়, বলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। তারপর আছে সিন। সিন জিবার আগা সামনের নিচের দাঁতের আগা থেকে। সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। সিন জবর সা, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। সদ জিবার আগা সামনে নিচের দাঁতের আগা থেকে। সদ অক্ষর শীর্ষহ কণ্ঠস্বরকে মোটা করে ফুটতে হয়। সদ অক্ষর শীর্ষহ কণ্ঠস্বরকে মোটা করে ফুটতে হয়। সদ জবর স, সদ জের সুই, সদ জের সুই, সদ পেশ সু, সদ পেশ সু। সা জিবার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে। সা জিবার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে সা অক্ষর নরম ভাবে পড়তে হয়। সা অক্ষর নরম ভাবে পড়তে হয়। সা জবর সা, সা জবর সা, সা জের সি, সা পেশ সু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু। এরপর ত। ত জিবার আগা সামনের উপরের দাঁতের গোড়া থেকে। ত জিবার আগা সামনের উপরের দাঁতের গোড়া থেকে ত অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে পড়তে হয়। ত অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে পড়তে হয়। ত জবর ত, ত জবর ত, ত জের তুই, ত জের তুই, ত পেশ তু। ত জবর ত, ত জের তুই, ত পেশ তু। তারপর তা মাখরাজ একই, জিবের আগা সামনের উপর দাঁতের গোড়া থেকে তা অক্ষর স্বাভাবিকভাবে পড়তে হয়। আমরা বাংলায় যেভাবে উচ্চারণ করি, তো আকার তা, তা জবর তা, তা জের তি, তা পেশ তু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু। তারপর হলো হা।
হা কণ্ঠনালীর মাঝখান থেকে, হা কণ্ঠনালীর মাঝখান থেকে লম্বা হা, তার পরিচয় হলো লম্বা হা। লম্বা হা এ গলায় শোঁ আওয়াজ হয়, অর্থাৎ গলায় প্রথমে হা উচ্চারণের আগে একটু হালকা শোঁ আওয়াজ হবে, এরপর হা উচ্চারণ হবে। যেমন হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু। এভাবে যখন আপনি মাস্ক করবেন পরে স্বাভাবিক হয়ে যাবে, তখন আর এত সমস্যা আওয়াজ আসবে না, তারপরেও উচ্চারণটা ঠিকই হয়ে যাবে। যেমন হা জবর হা, হা জের হি, হা পেশ হু, এইভাবে চলে আসবে তখন। কিন্তু মাস্ক করার সময় আপনি প্রথমে একটা শোঁ আওয়াজ তৈরি করে তারপর মাস্ক করবেন, তাহলে সঠিক হবে আর কি। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। গোলহা কণ্ঠনালীর শুরু থেকে গোলহাকে স্বাভাবিকভাবে পড়তে হয়। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। এটা স্বাভাবিক, আমাদের হোয়াকার হা, বাংলায় হোয়াকার হা যেভাবে ঠিক সেভাবে হা জবর হা, হা জের হি, হা পেশ হু। এতটুকু আমরা একে অপরের সাথে এটা শেয়ার করেছি, উচ্চারণ করেছি। আরো বেশি বেশি মাস্কের প্রয়োজন আছে, আপনারা মাস্ক করে নেবেন। এরপরের পৃষ্ঠে হলো 4টা অক্ষর একই রকম উচ্চারণ হয়, স্বাভাবিকভাবে উচ্চারণ করে অনেকে এই 4টা অক্ষর, কিন্তু এগুলোর মাখরাজে ভিন্ন, সিফাতও ভিন্ন। যেমন জিম, জাল, জ, জা, এই 4টা অক্ষর। সাধারণত সবাই উচ্চারণ করে জিম জবর জা, জাল জবর জা, জোয়া জবর জোয়া, জা জবর জা, এভাবে মানে উচ্চারণ একই রকম করে। তো এই পৃষ্ঠার বৈশিষ্ট্য হলো আপনাকে খেয়াল করতে হবে সিফাত অনুসরণ করে যে প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ রয়েছে। প্রথমে হলো জিম, জিম জিহ্বার মাঝখান থেকে, জিম জিহ্বার মাঝখান থেকে, ইয়া যেভাবে জিহ্বার মাঝখান থেকে, ইয়া জিহ্বার মাঝখান থেকে, জিম জিহ্বার মাঝখান থেকে। জিম অক্ষর শক্তভাবে পড়তে হয়, জিম অক্ষর শক্তভাবে পড়তে হয়। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। তাহলে জিম জিহ্বার মাঝখান থেকে জিম অক্ষর শক্তভাবে পড়তে হয়, জিম এর উচ্চারণটা শক্ত উচ্চারণ হবে। জিম জবর জা, জিম জের জি, জিম জবর জা, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জিম পেশ জু। বাংলায় জিমের বাংলা প্রতিসব অক্ষর হয়তো বরিকাজ জ হইতে পারে, বরিকাজ জ, যদিও আরবির সিফাত বৈশিষ্ট্যের সাথে মিলে না, তারপরও জিমে দিয়ে জিমের বাংলা যদি লিখতে হবে বরিকাজ জ দিয়ে লিখতে হবে। তারপর হলো জাল, জাল জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে, এই মাখরাজ থেকে আগের পৃষ্ঠে একটা অক্ষর গেছে সা। জাল জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে জাল অক্ষর নরম ভাবে পড়তে হয়, জাল অক্ষর নরম ভাবে পড়তে হয়, কোনোভাবে জাল এ শীষ উচ্চারিত যেন না হয়। যেমন জাল জবর জা, জাল জবর জা, জাল জের জি, জাল জের জি, জাল পেশ জু, জাল পেশ জু, এভাবে। তাহলে আমি কোনো শীষ উচ্চারণ করিনি, যদি আপনি জা জবর জা, জল জবর জা এভাবে করেন শীষ আসবে, তখন জিম অথবা জার সাথে মিলে যাবে। তাহলে জাল জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে জাল অক্ষর নরম ভাবে পড়তে হয়, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, এভাবে। জ মাখরাজ একই, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে। জ অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে পড়তে হয়, জ অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে পড়তে হয়। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের সাথে লাগিয়ে কণ্ঠস্বর মোটা করে উচ্চারিত হবে জ, জ জবর জ, জ জবর জ, জ জের জি, জ জের জি,
জ পেশ জু, জ পেশ জু, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, এভাবে কণ্ঠস্বর মোটা হবে। এরপর হলো জা, জা জিবার আগা সামনে নিচের দাঁতের আগা থেকে, এই মাখরাজ থেকে আগের পৃষ্ঠায় দুইটা অক্ষর গেছে সিন সদ, এখানে হলো জা জিবার আগা সামনে নিচের দাঁতের আগা থেকে, জা অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, জা উচ্চারণ একটু শীষ শীষ উচ্চারণ আসবে। জা জবর জা, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জবর জা, জা জের জি, জা পেশ জু। অনেকে এটা জা জিমের সাথে মিলাই ফেলেন, জি জা জবর জা, জা জের জি, জা পেশ জু, এভাবে। জিম জিব্বার মাঝখান থেকে, আর জাল হলো জিব্বার আগা সামনে নিচের দাঁতের আগা থেকে, পার্থক্য আছে। উচ্চারণে শীষ দিয়ে পড়তে হয়, জা জবর জা, জা জের জি, জা পেশ জু। আবার বলতেছি, জিম জিব্বার মাঝখান থেকে জিম অক্ষর শক্তভাবে পড়তে হয়, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। জাল জিব্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে, জাল অক্ষর নরম ভাবে পড়তে হয়, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু। জ জিব্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে, জ অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে পড়তে হয়, জ জবর জ, জ জের জি, জ পেশ জু। জা জিব্বার আগা সামনে নিচের দাঁতের আগা থেকে, জা অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, জা জবর জা, জা জের জি, জা জের জি, জা পেশ জু। জা জবর জা, জা জের জি, জা পেশ জু। সাবধান, এই চার অক্ষর একই রকম যেন না হয়, হইলে অর্থের পরিবর্তন হয়ে যায়। এই চার অক্ষর একই রকম যেন না হয়, হইলে অর্থের পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এখন একটু কে কতটুকু বুঝলাম পড়ি, আলোচনা করি। প্রথমে বলবেন নিচ থেকে রেজাউল ভাই, রেজাউল হক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া বলেন। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জি জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জা জবর জা, জা জের জি, জা পেশ জু। জি জি। মাখরাজ আর সিফাতের সাথে ওভাবে ফোড়ে ফোড়ে মাস্কা করলে আপনার সহজ হবে আর কি। মাখরাজে বললেন, সাথে সিফাতও বললেন, এরপর মাস্কা করলেন, ওভাবে সহজ হবে একটু মাস্ক করার সময়। এবার তারপর তারিকুল ইসলাম স্যার। জিম জবর জা, জিম জিহ্বার মাঝখান থেকে জিম অক্ষর শক্তভাবে পড়তে হয়, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। জি জাল জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে জাল অক্ষর নরম ভাবে পড়তে হয়, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু। জ জি জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে জ অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে পড়তে হয়, জ জবর জ, জ জের জি, জ পেশ জু। জা জিহ্বার আগা সামনের নিচের দাঁতের আগা থেকে জা অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, জা জবর জা, জা জের জি, জা পেশ জু। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম জিহ্বার মাঝখান থেকে জিম অক্ষর শক্তভাবে পড়তে হয়,
জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। দাল জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে। দাল অক্ষর নরমভাবে পড়তে হয়। দাল জবর দা, দাল দের জি, দাল পেশ জু। জ জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে, তবে জ অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে পড়তে হয়। জ জবর জ, জ জের জি, জ পেশ জু। জা 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 জি জিহ্বার আগা সামনের নিচের দাঁতের আগা থেকে। জা অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। জা জবর জা, জা জের জি, জা পেশ জু। এই যে আচ্ছা এগুলোতে আপনি প্রথম দিয়ে আসলেন না, মানে জিম আমরা এখন মাখরাজ মাখরাজ বা উচ্চারণ স্থান, সিফাত, প্রত্যেকটা হরফের সিফাত, সিফাত মানে হলো গুণ বা বৈশিষ্ট্যগুলোর আলোচনা করতেছি। তো এখানে এক পৃষ্ঠা শেষ হয়ে গেছে, ওইটা একটু আবার কালকে আবার প্রয়োজন আমরা পুনরাবৃত্তি করব। আজকে এই পৃষ্ঠার প্রথম এই 4টা অক্ষরে, এই প্রথম অক্ষর জিম, জিহ্বার মাঝখান থেকে জিম অক্ষর শক্তভাবে পড়তে হয়। জিম জবজ্জা, জিম জেদ জি, জিম ফেস জু, এভাবে। আপনি যখন এখন আসছেন একটু খেয়াল করেন না, আমাদের আগে আগে কেউ বাকি আছে না স্যার? উনি একবার ফুটলে আপনি এটা খেয়াল করে হইতে পারবেন। তরিকুল স্যার তো বলছেন নাকি? জি হুজুর বলেছি। যে তাহলে আমি বলি, এর জিম জিহ্বার মাঝখান থেকে জিম অক্ষর শক্তভাবে পড়তে হয়, এভাবে আপনাকে মাস্ক করতে হবে আর কি। জিম জিহ্বার মাঝখান থেকে জিম অক্ষর শক্তভাবে পড়তে হয়। জিম জবর জা, জিম জের জি, জিম ফেশ জু। জিম জবর জা, জিম জের জি, জিম ফেশ জু। তারপর হলো দাল, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে দাল অক্ষর নরমভাবে পড়তে হয়। এটা হলো সিফাত বা বৈশিষ্ট্য। দাল অক্ষর নরমভাবে পড়তে হয়। দাল জবর দা, দাল জের দি, দাল ফেশ দু। তারপর জ, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা থেকে জ অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে পড়তে হয়। জ জবর জ, জ জের জুই, জ ফেশ জু। তারপর হলো জা, জিহ্বার আগা সামনে নিচের দাঁতের আগা থেকে জা অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। জা জবর জা, জা জের জি, জা ফেশ জু। এই 4টা অক্ষর একসাথে এনে পার্থক্য করে দেখানোর উদ্দেশ্য হলো, সাধারণত সবাই এই 4টা অক্ষরকে উচ্চারণে একই রকম করে। যেমন জিম জবর জা, জাল জবর জা, জ জবর জ, জা জবর জা, এভাবে উচ্চারণ মিলে যায় একটা আরেকটার সাথে। তো একই রকম যেন না হয়, এই জন্য আলাদা আলাদা ভাবে সিফাত আর মাখরাজের উল্লেখের সাথে আপনাকে মাস্ক করতে হবে। যদি আলাদা না হয়, একসাথে একরকম হয়ে যায়, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যায়। এই 4টা অক্ষর আমরা আলোচনা করেছি। এবার জিম জিহ্বার মাঝখান থেকে। জিম জি অক্ষর শক্তভাবে পড়তে হয়। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। জাল জিহ্বার আগা সামনে উপরের দাঁতের আগা থেকে। জাল জাল অক্ষর নরম ভাবে পড়তে হয়। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জো। জি জ জিহ্বার আগা সামনে উপরের দাঁতের আগা থেকে। জ জ অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে পড়তে হয়। জ জবর জ, জ জের জি, জ পেশ জো। জি জা জিহ্বার আগা সামনে নিচের দাঁতের আগা থেকে। জা জা অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। জা জবর জা, জা জের জি, জা পেশ জো। বুঝলি, ঠিক আছে? জি স্যার। ওই দুইটা শেষের দুইটা অক্ষর
জ ফেশ জু বলার সময় জপেশ জু হয়ে গেছে, হ্যাঁ জাপেশ জু। এটা বেখালে স্যার ছোট থেকে পড়ছিলেন তো হয়তো, হ্যাঁ আসি যায় আর কি তাড়াহুড়ায়। জ জ জবর ফেশ জু, জু জ জবর জ, জ জ জের জুই, জ হুম, ফেশ জু। জু জা জবর জা, জা জের জি, জা জা ফেশ জু। ফেশ জু ওই তাড়াহুড়া হয়তো জাপেশ জু হয়ে যায়, একটু খেয়াল করলে হবে। হ্যাঁ জব ফেশ জু এরপর বাকি দুইটা হরফ, ওয়াও বা, বা ওয়াও ওয়াও দুই বা, ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে হাত থেকে বা। ওয়া ওয়াও আর অক্ষর বা একসাথে আনার উদ্দেশ্য হলো ওয়াওকে উচ্চারণের সময় হ্যাঁ অনেকে বার সাথে মিলান, বার সাথে মিলে যায় অনেকের, এই জন্য ওয়াও আর বা একসাথে দিয়ে মানে পার্থক্য আছে এটা বোঝানোর জন্য। ওয়াও তো ওয়াও ওয়াটা পরিতে দুই নেই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে, ফাঁক থেকে ওয়াও মানে ওয়াও উচ্চারণের স্থান হলো ওয়াও দুই ঠোঁটের মাঝখানের, দুই ঠোঁট একত্রিত করলে মাঝখানে যে অংশ ফাঁকা থাকে ওই অংশ। ওয়া অক্ষর দুই ঠোঁটকে না মিলিয়ে পড়তে হয়। ওয়া অক্ষর কোনোভাবে মিলানো উচ্চারণের যাবে সময় না দুই ঠোঁটকে ওয়াও মিলানো যাবে না। ওয়াও ওয়াও জবর ওয়া। ওয়াও হুম, আরেকটা বিষয়, মানে আগে আমরা ওইটা হরফের নাম ওয়া পড়েছি আর কি, ওয়া, ওয়াও হা কফ কাফ, জি, লাম মিম নুন, ওয়াও হা, এভাবে ওয়াও কে না পড়ে লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া, ওয়া পড়েছি। তো হরফের নাম মূলত ওয়াও। তো আপনি বারবার যখন হরফকে ওয়াও বলবেন উচ্চারণটাও সহজ হবে আর কি। ওয়া থেকে গেলে উচ্চারণে কষ্ট হবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, খেয়াল করবেন মিলতেছে না কিন্তু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও জের উই, জি স্যার। তাহলে ওয়াও দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে ওয়া অক্ষর দুই ঠোঁটকে না মিলিয়ে পড়তে হয়। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও জের উই, ই ওয়াও ফেশ উ, ইউ ইউ ওয়াও ফেশ উ, ইউ ওয়াও ফেশ উ, এভাবে। তাহলে দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে, মাঝখানে যে অংশ দুই ঠোঁট মিলানোর পরে দুই ঠোঁটকে না মিলিয়ে, কোনোভাবে দুই ঠোঁটকে মিলানো যাবে না, দুই ঠোঁটকে মিলালে বার সাথে মিলে যাবে এই জন্য। আর বা দুই ঠোঁটকে মিলিয়ে পড়তে হয়, বা দুই ঠোঁটকে মিলিয়ে পড়তে হয়, বা অক্ষর দুই ঠোঁটকে মিলিয়ে পড়তে হয়। বা জবর বা, বা জের বি, বা ফেশ বু, বা জবর বা, বা জের বি, বা ফেশ বু। ওয়াও দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে ওয়া অক্ষর দুই ঠোঁটকে না মিলিয়ে পড়তে হয়। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও ফেশ উ। এরপর আর দুইটা বলি। কফ জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে, কফ জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে কফ অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে ফুটতে হয়। কফ অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে ফুটতে হয়। কফ জবর ক, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু। তারপর হলো কাফ জিহ্বার গোড়ার একটু আগে উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার গোড়ার একটু আগে উপরের তালুর সাথে লাগিয়ে কাফ অক্ষর স্বাভাবিকভাবে পড়তে হয়। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু। তাহলে চারটা অক্ষর চার রকম। আমরা সাইফুল স্যার থেকে শুনি। হামজা হামজা পেশ, হামজা পেশের মতো মনে হয় না হলেই হবে। জি জি, হামজা হামজা ফেশ তো উ, এভাবে ওয়াও ফেশ উ হবে না, উ হলে হামজার সাথে মিলে যাবে। ওয়াও ফেশ উ,
অর্থাৎ দুই ঠোঁটকে গোল করে ওখান থেকে আওয়াজটাকে আপনি ছেড়ে দিবেন। ঠিক আছে, ওয়াও পেশ উ, গু, জি ওয়াও পেশ উ, এরকম। গু, জি। জি আর একটু বা, মশকা লাগবে এটা। জি হুজুর। বা দুই ঠোঁটকে মিলিয়ে পড়তে হয়। বা জি জবর বা, বা জের বি, বা পেশ বু। তারপর জি কপ জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগিয়ে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। কপ জবর ক, কপ জের কি, কপ পেশ কু। জি তারপরে কাপ জিহ্বার গোড়ার একটু আগে উপরে তালুর সাথে লাগিয়ে স্বাভাবিকভাবে পড়তে হয়। কাপ জি জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু। কফ আর একটু কণ্ঠস্বর মোটা হবে স্যার। কপ কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু। কু। মানে কণ্ঠস্বর একদম মোটা করে কু। জি হুজুর। জি এই ফিসটা আমাদের এখন সবার বলা হয়েছে। তারপর আর দুইটা অক্ষর বাকি আছে, একটা দত আর একটা দাল। সাধারণত এই দুইটার উচ্চারণে এই দুইটা একটা আরেকটার সাথে মিলে যায়, দতকে দালের সাথে মিলানো হয়। দত জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়া থেকে, জিহ্বার গোড়ার কিনারা মানে কিনারা ডান কিনার হোক বাম কিনার হোক, উপরের মাড়ির দাঁতের গোড়া ডান কিনার হোক বা বাম কিনার হোক, যার যেভাবে সুবিধা হয়। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়া থেকে বত কণ্ঠস্বরকে মোটা করে ফুটতে হয়। বত অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে ফুটতে হয়। বত জবর দ, বত জবর দ, বত জের দুই, বত জের দুই, বত ফিশ দু, বত জবর দ, বত জের দুই, বত ফিশ দু। আমি ডান কিনার জিহ্বার ডান কিনার উপরের ডান পাশের উপরের মাড়ির দাঁতের সাথে লাগানোর চেষ্টা করতেছি। বত জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়া থেকে বত অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে ফুটতে হয়। বত জবর দ, বত জের দুই, বত ফিশ দু, বত জবর দ, বত জের দুই, বত ফিশ দু। দাল জিহ্বার আগা সামনে নিচের দাঁতের গোড়া থেকে, এই মাখরাজ থেকে আমরা আগে আরো দুইটা অক্ষর জেনেছি, একটা হলো ত আর একটা তা। একই মাখরাজ দালের, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গোড়া থেকে দাল অক্ষর স্বাভাবিকভাবে পড়তে হয়। দাল জবর দা, দাল জের দি, দাল ফিশ দু। এখানে লক্ষণীয় বিষয় হলো দত কোনোভাবে যেন দালের উচ্চারণের সাথে না মিলে। দত জবর দ বললাম, এরপর দাল দত যে দি, দাল যে দি, উচ্চারণ একই রকম হয়ে গেল। তো দদের কণ্ঠস্বরটা একটু মোটা হবে। দত জবর দ, দত জের দুই, দাল যে দি, দত জের দুই, দাল যে দি, দত ফিশ দু, দত ফিশ দু, দাল ফিশ দু। দুইটা দুই রকম। দত জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়া থেকে বদ অক্ষর কণ্ঠস্বরকে মোটা করে ফুটতে হয়। বদ জবর দ, বদ জের দুই, বদ ফিশ দু। দাল জিহ্বার আগা সামনে নিচের দাঁতের গোড়া থেকে দাল অক্ষর স্বাভাবিকভাবে পড়তে হয়। দাল জবর দা, দাল জের দি, দাল ফিশ দু। তো এটা প্রথমে আমাদের তরিকুল শেখ মাসকে প্রত্যেক উচ্চারণে 10টা নেকি, 10টা সওয়াব। হুজুর, 10টা। জিহ্বার জি স্যার। গোড়ার কিনারা, এই জিনিসটা আমি বুঝতেছি না আসলে। জিহ্বার গোড়ার কিনারা কিভাবে সামনে দাঁতের সাথে গোড়ার সাথে লাগবে? সামনের সাথে না, মানে মাড়ির দাঁতের সাথে, মাড়ির দাঁতের এক পাশের আচ্ছা, ডানে বামে যে কোনো পিছনের, একটা মাড়ির দাঁতের পিছনের সাথে। মারি। জি জি জি, এখানে এই যে মাড়ির দাঁত আছে না, ওখানে একটু তুলে লাগাবেন। বত, বত এটা আমি ডান পাশে লাগাচ্ছি আর কি। বত
একটু খেয়াল করলে হয়ে যাবে কয়েকবার। তাহলে আমরা প্রত্যেক উচ্চারণে মাসকে যতবার উচ্চারণ করব ততবারই 10টা সওয়াব। 10টা সওয়াব মানে পরকালের মুদ্রা আর কি। সওয়াব হলো পরকালীন মুদ্রার নাম সওয়াব, বাংলাদেশি মুদ্রার নাম টাকা। এরপর রেজাউল ভাই বলছিলেন